হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10 এর পদার্থের ভৌত এবং রাসায়নিক অবস্থা সমূহের পার্ট 2 এবং এটাই এন্ড, ঠিক আছে? আজকে শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টারটা। 1 নম্বর প্রথম পার্টটায় কি আছে, জলের তড়িৎ বিশ্লেষ্য, এটা শিখবো। 2 নম্বরে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ শিখবো। তড়িৎ লেপন ভীষণ 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 ইম্পর্টেন্ট, প্রচুর শর্ট কোশ্চেন আছে এখান থেকে। ধাতব নিষ্কাশন এবং কপার বিশুদ্ধীকরণ, এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেরি না করে চলো প্রথমে জলের তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার কি পড়বো, এটা ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। ক্লিয়ার? তো জলের তড়িৎ বিশ্লেষণ, সর্বপ্রথম কথা আমরা কি জানি, জলের সংকেত H2, এটা প্রথম আমাদের জানার দরকার এবং এটা আমরা প্রত্যেকে জানি। ক্লিয়ার? তো এই যে বিশুদ্ধ জল, যখন জলের মধ্যে কিছু মিশে থাকবে না, মানে বিশুদ্ধ জল, ঠিক আছে, এর মধ্যে থেকে খুব অল্প সংখ্যক জলের অণু কিন্তু আয়নিত হয়ে কি করে, H+ আর OH- আয়ন দেয়। কি কি আয়ন দেবে? একটা H+ আর একটা OH- আয়ন দেবে। সংখ্যাটা কিন্তু খুব কম, ঠিক আছে? তো কম কেন দেবে? কারণ বিশুদ্ধ জলের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম। কেন এরকম হবে? বিশুদ্ধ জলে তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম। পরিবহন ক্ষমতা খুব কম, বুঝা গেল? বিশুদ্ধ জলের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম। কিন্তু এই জলটাকে আমি কিভাবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে পারবো, জলের তড়িৎ বিশ্লেষণ করতে পারবো? প্রসিডিওরটা কি? কিচ্ছু না, একটা ছোট্ট কাজ করব। এই জলের সঙ্গে আমরা অ্যাসিড বা ক্ষার বা লবণ, এই জিনিস যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু কি হবে আমাদের, মানে আমরা কিন্তু এই জল তখন তড়িৎ বিশ্লেষ্য হবে। ঠিক আছে? কেমন ব্যাপারটা হবে? যদি আমি এর সঙ্গে কিছু অ্যাসিড বা ক্ষার বা একটু লবণ ইউজ করি, মিশিয়ে দিই আর কি, তখন এই যে H+ আয়ন আর OH- আয়ন এর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। কি হবে? এর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এবার বিশুদ্ধ জলে কি হয়, ধরো এটা তো বিশুদ্ধ জলের সংকেত দিয়েছি, লিখেছি। তা বিশুদ্ধ জলে কি করব, এটা একটু অ্যাসিড মিশিয়ে দেব। কি করলাম, এখানে আমরা কিছুটা কি পরিমাণ কি মিশিয়ে দিলাম, একটু অ্যাসিড মিশিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে যে অ্যাসিডটা মিশিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে, কি তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ চালনা করব? প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে, প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ চালনা করব, তড়িৎ চালনা করব প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে। ঠিক আছে? যদি প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ চালনা করতে পারি, তাহলে এখানে আমরা দুটো জিনিস পাবো। একটা পাবো হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর একটা পাবো আমরা অক্সিজেন গ্যাস। কি কি পাবো? একটা পাবো হচ্ছে হাইড্রোজেন গ্যাস, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এবার আমাদের জানতে হবে হাইড্রোজেন গ্যাসটা কোথায় পাবো। হাইড্রোজেন গ্যাসটা পাবো ক্যাথোডে, আর অক্সিজেন গ্যাস তাহলে কোথায় পাবো? অ্যানোডে পাবো। ঠিক আছে? ক্যাথোডে কি পাবো? হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে কি পাবো? অক্সিজেন গ্যাস। তাহলে অক্সিজেনের পরিমাণ কিন্তু কম হবে, অক্সিজেনের পরিমাণ কিন্তু কম হবে। অনুপাতটা কিন্তু পরীক্ষায় আসে, কত অনুপাতে তৈরি হয়? 2:1 অনুপাতে তৈরি হয়। কত অনুপাতে তৈরি হয়? 2:, হাইড্রোজেন 2 অনুপাত আর অক্সিজেনের 1 অনুপাত, এইভাবে তৈরি হয়। ক্লিয়ার হলো? এইবার আমরা একটু ব্যাখ্যাটা জানবো, কিভাবে না এই ঘটনাটা ঘটছে কিভাবে। প্রথমে আমরা যদি জলের অণুকে H2O কে যদি বিশ্লেষিত করি,
তাহলে কি পাবো, H প্লাস আর OH মাইনাস পাবো। এই দুটো আয়ন পাবো যখন এর সঙ্গে কিছু আমরা মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে, আয়নে পরিণত হচ্ছে, H প্লাস আর OH। আচ্ছা, এইখানে কিন্তু আমরা চিহ্ন দিয়ে, এটা লিকুইড, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণ, এটা অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াসে আর কি, জলীয় দ্রবণের মধ্যে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয় দেখো, দুটো তো তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে সি লিখলাম মানে ক্যাথোড, একটা এ লিখলাম মানে অ্যানোড, ঠিক আছে, এটা বুঝতে পারলে, সি লিখলাম মানে ক্যাথোড, এ লিখলাম মানে অ্যানোড। তাহলে ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে কেমন হয় আর অ্যানোড মানে কেমন হয়? অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, এটা আমরা জানি। ক্যাথোড হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, অ্যানোড হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, ক্লিয়ার। তাহলে এবার কি হবে, এই যে আমরা ভেঙে গেল, কি ভাঙলো, H প্লাসে ভাঙলো আর OH মাইনাসে ভাঙলো। H প্লাস মানে ধনাত্মক যেটা আয়ন, যেটা ধনাত্মক আয়ন, সেটা কোন দিকে আকর্ষিত হওয়ার ঘটনা ঘটবে? যেটা ধনাত্মক আয়ন সেটা কোন দিকে আকর্ষিত হওয়ার ঘটনা ঘটবে? সেটা নেগেটিভের দিকে আসার চেষ্টা করবে, কারণ পজিটিভ সবসময় নেগেটিভকে আকর্ষণ করার চেষ্টা করবে। তাহলে এইখানে H প্লাস আসতে চাইবে, কোথায়? ক্যাথোড তড়িৎদ্বারে আমাদের H প্লাস আসতে চাইবে, ঠিক আছে, তো আসতে চাইলো, ভালো কথা। এবার কি হবে, এ যখন ক্যাথোড তড়িৎদ্বারের এখানে চলে আসবে, তখন এখানে তো এটা নেগেটিভ তড়িৎদ্বার, তাহলে এই পজিটিভ তড়িৎদ্বারটা খেয়ে নেবে, তার মানে এখানে আমার কি হবে, H পরমাণু তৈরি হবে। কি তৈরি হবে? H পরমাণু তৈরি হবে, কারণ এই পজিটিভটা থাকবে, নেগেটিভটা একে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তাহলে তখন পরমাণু তৈরি হবে। তারপরে কি হবে, দুটো এই এরকম আরো একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, এইরকম তো অনেক পরমাণু আসবে, মানে অনেক আয়ন আসবে, এইভাবে আরো একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, ঠিক আছে। একই রকম ভাবে এটা তো ক্যাথোডের কথা বললাম, তাহলে অ্যানোডে যেটা পজিটিভ তড়িৎদ্বার, তাহলে সেখানে কে আকৃষ্ট হবে? OH মাইনাস আকৃষ্ট হবে। কে আকৃষ্ট হবে? OH মাইনাস আকৃষ্ট হবে, ঠিক আছে। তাহলে OH মাইনাস যদি আমার অ্যানোডে আকৃষ্ট হয়, তাহলে কি ঘটনা ঘটবে? যেটা ঘটনা আগে ঘটেছিল সেই ঘটনা আবার পুনরাবৃত্তি হবে, মানে জিনিসটা কি হবে, এই OH মাইনাস থেকে OH তৈরি হবে, মাইনাসটা তো আবার চলে যাবে কারণ এটা পজিটিভ তড়িৎদ্বার, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই OH কে আমরা কি বলবো? এইটা বলবো মূলক। এইরকম দুটো OH মূলক, মানে আরো একটা OH মূলক, এরা দুজনা পরস্পর কি হবে, এখানেও যেমন যুক্ত হয়েছিল এখানেও যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, দুটো জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে এক অণু জল আর এক অণু অক্সিজেন, ঠিক আছে। তাহলে কি কি পাবো আমরা? এক অণু জল আর এক অণু অক্সিজেন, ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়ালি এক অণু না, এক পরমাণু। এইটা আবার আরো একটা সঙ্গে অ্যাড হবে, আরো এক অণু অক্সিজেন সঙ্গে অ্যাড হবে, অ্যাড হয়ে তবে আমরা কি পাবো? অক্সিজেন অণু পাবো, ঠিক আছে, মানে অক্সিজেন গ্যাসটা তৈরি হবে, ক্লিয়ার। তাহলে অক্সিজেন অণু গঠন হয়ে কোথায় সঞ্চিত হচ্ছে? অক্সিজেন অণু তৈরি হচ্ছে অ্যানোডে সঞ্চিত হচ্ছে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? এখানে অক্সিজেন সঞ্চিত হচ্ছে, আর ক্যাথোডে কি হচ্ছে? হাইড্রোজেন সঞ্চিত হচ্ছে, ঠিক। এখানে অক্সিজেন অ্যানোডে আর ক্যাথোডে হাইড্রোজেন সঞ্চিত হচ্ছে, ঠিক আছে। তাহলে তো আমার বিক্রিয়াটা জানার প্রয়োজন। প্রথমে কি জানবো? প্রথমে ক্যাথোড বিক্রিয়া জানবো। প্রথমে কি জানবো? প্রথমে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়া হয়েছিল? ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এখানে আমরা ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোড মানে এইটাতে, তাহলে কি এখানে কে এসেছিল? H প্লাস আয়ন এসেছিল, চারটে H প্লাস আয়ন এসে কেমন, এখানে লিখতে হয় কিন্তু পাশে অ্যাকুয়াস, চারটে ইলেকট্রনের সঙ্গে অ্যাড হবে, কি হচ্ছে?
চারটে ইলেকট্রন এখানে পেয়ে যাচ্ছে। চারটে ইলেকট্রন এখানে পেয়ে গিয়ে এখানে কি তৈরি করছে? হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। কি তৈরি করছে? হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। একই জিনিস যদি ক্যাথোড তো হয়ে গেল, এবার অ্যানোডের বিক্রিয়া কি হবে? এখানে কে আসছে? অ্যানোডে OH মূলক আসছে, মানে OH আয়নটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে চারটে OH মাইনাস, একই রকম আমরা লিখবো কি অ্যাকোয়াস সলিউশন। এখান থেকে ইলেকট্রনটা দূর হয়ে যাচ্ছে, চারটে ইলেকট্রন বেরিয়ে গিয়ে এখানে চারটে OH আছে, সেখান থেকে চারটে ইলেকট্রন আসবে। ঠিক আছে, চারটে ইলেকট্রন বের করে দেবে। বের করে দিয়ে কি তৈরি করবে না 2 অণু জল তৈরি করবে। এখানে 2 অণু জল তৈরি করবে, আর যেটা তৈরি করবে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি করবে। অক্সিজেন এখানে চারটেও, এখানে দুটো আছে, ওদিকে দুটো, তাহলে আমাদের এখানে দুটো মিলে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে এই গ্যাস তৈরি করবে। তাহলে এখানেও হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, আর এখানে কি করছে? অক্সিজেন গ্যাস তৈরি করছে। এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সবই তো বুঝলাম, কিন্তু এখানে এখানে এই যে কোথায় কি গ্যাস তৈরি হচ্ছে, আমি এখানে দুম করে বলে দিলাম হাইড্রোজেন, দুম করে অক্সিজেন, কিন্তু আমি বুঝবো কি করে কোথায় কি হচ্ছে? কিচ্ছু নেই, একদম সহজ কাজ যেটা করবে, একটা ওই কি বলে পাটকাঠির মধ্যে যদি একটু আগুন ধরিয়ে, হ্যাঁ, তুমি যদি ওই ক্যাথোডের তড়িৎদ্বারের উপরে ধরো, ক্যাথোডের তড়িৎদ্বারের উপরে ধরো যেখানে গ্যাসটা সঞ্চিত হয়েছে, সেখানে যদি ধরো, তাহলে দেখতে পাবে যে আগুনটা নীল শিখায় জ্বলছে। কি হবে? আগুনটা নীল শিখায় জ্বলছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে ওই গ্যাসটা হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, আর এটা তো গেল হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস কোন শিখায় জ্বলবে? নীল শিখায় জ্বলবে, তাই তো? নীল শিখায় জ্বলবে। ঠিক আছে, এবার অক্সিজেনকে শনাক্ত করার জন্য সহজ পদ্ধতি কি? সেটা হচ্ছে আমরা নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটা না বর্ণহীন হয়। এটা কি হয়? বর্ণহীন হয়। তাহলে বর্ণহীন নাইট্রিক অক্সাইড যখন থাকবে, তখন কি হবে? যখন বর্ণহীন নাইট্রিক অক্সাইড থাকবে, তখন এই অক্সিজেনের সংস্পর্শে এসে বাদামি বর্ণের, কি বর্ণের? বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? বাদামি বর্ণের কি করবে? নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কোথায় কি গ্যাস তৈরি হয়েছে, কোথায় কি গ্যাস প্রস্তুত হয়েছে। ক্লিয়ার হয়েছে পুরোটা জিনিসটা? তাহলে এই গেল হচ্ছে আমাদের জলের তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, বিশ্লেষণ আর কি। চলো নেক্সট পার্টটা কি করে শিখবো, যে কপার তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 এর জলীয় দ্রবণ। তো CuSO4 এর জলীয় দ্রবণে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তো CuSO4 এর আমরা যেটা বেসিক জিনিসটা আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে CuSO4 থাকবে, সেটা হচ্ছে জলীয় দ্রবণ বলেছে তো, তাহলে অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, এখান থেকে ভাঙাভাঙি করলে কি পাবো? Cu2+ পাবো, যেটা অ্যাকোয়াস সলিউশন পাবো। SO4 2- পাবো, যেটাও আমরা অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণে পাবো। ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই। আর কি আছে? জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি? জল আছে, জলের বিশ্লেষণ তো আমরা আগেও করেছি, এটা লিকুইড। আমরা কি করব? H+ পাবো, যেটা অ্যাকোয়াস, আর OH- পাবো, যেটা অ্যাকোয়াস। ঠিক আছে, এই দুটো জিনিস একদম সহজ জিনিস। তো এবার মানে যেটা কথা সেটা হচ্ছে যে উভয় দিকেই হবে। হ্যাঁ, এবার যেটা হচ্ছে আমরা এই দুটোর বিশ্লেষণটা পেয়ে গেলাম। এবার দেখো কি হবে। এবার আমাদের দুটো তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। অ্যানোডে কি হচ্ছে? পজিটিভ, ক্যাথোডে কি হচ্ছে? নেগেটিভ। ঠিক, এইবারে তাহলে ক্যাথোডে কে আকৃষ্ট হবে? ভালো করে ঠান্ডা মাথায় ভেবে বলো। নেগেটিভে তাহলে কে আকৃষ্ট হবে? দেখো, আরেকটা কথা হচ্ছে অ্যানোডটা কিন্তু কি দিয়ে তৈরি হয়? কপার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, অ্যানোডটা কি দিয়ে তৈরি হয়? কপার দিয়ে তৈরি হয়। ভালো কথা।
তাহলে এই ক্যাথোডের দিকে এখন আমাদের কে দৌড়ে দৌড়ে আসবে? নেগেটিভ। তাহলে এই দুটো পজিটিভ মানে Cu2+ আর কি H+, এরা দুজনেই এর দিকে আকৃষ্ট হবে। কোন দিকে আকৃষ্ট হবে? না ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। সহজ কথা এখানে, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে যে এখানে H+ আগেরটা কি দেখলাম, H+ তো হাইড্রোজেন হয়ে বেরিয়ে যাচ্ছে, ভালো কথা। কিন্তু এখানে কে পড়ে থাকবে? কপার Cu+2+ পড়ে থাকবে। কে পড়ে থাকবে? Cu2+ কিন্তু এখানে পড়ে আছে। তাহলে এই Cu2+টা কি করবে? Cu2+টা মানে অ্যাকচুয়ালি পড়ে থাকার কারণ কি? কম নেগেটিভিটি এর কম নেগেটিভ, সেই জন্য এটা পড়ে থাকবে। কম নেগেটিভ বলা ঠিক নয়, কম পজিটিভ, মানে তড়িৎ ধনাত্মক কম বলে সেই জন্য সিউটা পড়ে থাকবে। তাহলে সিউটা কি করবে? Cu2+ থেকে কি হবে? Cu তৈরি হবে। Cu2+ থেকে কি হবে? Cu তৈরি হবে। আর Cu কি করবে? এই যে ক্যাথোড দ্বারের ওপর মোটা পুরু আস্তরণ করবে, আস্তে 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 মোটা পুরু আস্তরণ তৈরি করবে, হলো। অন্যদিকে অ্যানোডে কে আসবে? অ্যানোড তো পজিটিভ মানে SO4 2- আর কি OH-, এরা দুজনেই আকৃষ্ট হবে। OH- আমরা আগেটা থেকে অলরেডি দেখে নিয়েছি। OH- আকৃষ্ট হওয়া মানে ওখানে কি আসবে? জল আসবে। আর কি হবে? অক্সিজেন তৈরি হয়ে অক্সিজেনটা বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকবে কে? তাহলে পড়ে থাকবে SO4। কি পড়ে থাকবে? SO4। কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে। তাহলে তো আগেরটার মতো SO4 এর আস্তরণ করা উচিত, কিন্তু এখানে সেটা হবে না। এবার কেন হবে না? কারণ এখানে আছে হচ্ছে কপার। কে আছে? এই যে তড়িৎদ্বারটা কিসের নিয়েছি আমরা? কপার, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের যে এই যে কপারের যে জলে যেটা ছিল সেটা এখানে চলে গেছে। কিন্তু এখন এখান থেকে কি করছে? দুটো ইলেকট্রন এই কপার ছাড়ছে, দিয়ে জলের মধ্যে কি করছে? Cu2+ চলে আসছে। কে আসছে? কপার এখন জলের মধ্যে Cu2+ নিয়ে চলে আসছে। ক্লিয়ার? Cu2+ আসাটা অনেক, এখান থেকে যে মূলক ছেড়ে দেওয়ার থেকে Cu2+ করা ব্যাপারটা আসাতে খুব সহজ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? Cu পরমাণু, ঠিক আছে, দুটো ইলেকট্রন ছাড়ছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2+ তৈরি করছে। আর কি হচ্ছে? এই যে Cu2+ এ আয়ন রূপে দ্রবণে আসছে। কেমন ভাবে আসছে? আয়ন রূপে দ্রবণে আসছে, Cu2+ আসছে, ঠিক। এইবারে এই Cu2+টা কি হয়ে থাকছে? দ্রবণে থাকছে। মানে বিষয়টা হচ্ছে যে দ্রবণের মধ্যে যে দ্রবণ বলছে CuSO4 জলীয় দ্রবণ, তার মধ্যে যে Cu এর কনসেন্ট্রেশনটা ছিল, যে Cu2+টা ছিল, সেটা এখন কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। আর এখানে যে মানে Cu এর যে তড়িৎদ্বারটা ছিল, কপারে যে তড়িৎদ্বারটা ছিল, সে কি করলো? সেখান থেকে Cu2+ এখানে চলে আসছে। মানে যে পরিমাণ এখানে গেছে সেই পরিমাণ এই Cu থেকে, এই অ্যানোড তড়িৎদ্বার থেকে, অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে জলীয় দ্রবণে চলে আসছে, ঠিক আছে। আর SO4 2- আয়ন তো আছেই অলরেডি, তার মানে Cu+ আর SO4 2- এই আয়নটা রয়েছে। তাহলে আমার জলীয় দ্রবণটা তো এটাই রয়েছে, দেখো Cu2+ আর SO4-, ঠিক কিনা? বোঝা গেল জিনিসটা? তাহলে এখানে যদি আমি লিখি ক্যাথোড বিক্রিয়া কি হবে? কোথায় আছে? ক্যাথোড বিক্রিয়া। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি লিখবো? এখানে এসছে কে? Cu2+ এসছে। কে এসছে? Cu2+ এখানে এসেছে, ঠিক আছে। তাহলে এ কি করেছে? ইলেকট্রন বেশি কম আছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করবে। কটা ইলেকট্রন গ্রহণ করবে? 2+ আছে মানে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। দিয়ে কি তৈরি করবে? Cu তৈরি করবে। কি তৈরি করবে? Cu তৈরি করবে। কি তৈরি করবে? ইলেকট্রন মাইনাস Cu তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে সলিড, এইটা হচ্ছে অ্যাকুয়াস। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার যদি আমি বলি অ্যানোডের বিক্রিয়া কি হচ্ছে? অ্যানোডের বিক্রিয়া কি হচ্ছে? অ্যানোডে এখানে কে আছে? কপারের তড়িৎদ্বার আছে, ঠিক কিনা? কপারের তড়িৎদ্বার আছে। Cu সলিড আছে, ঠিক আছে।
সেখান থেকে কি হচ্ছে Cu2+ এ পরিণত হচ্ছে, সেখান থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ এ পরিণত হচ্ছে। আর কি করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, তো দুটো ইলেকট্রন ত্যাগ করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে এই যে জিনিসগুলো এত কিছু আমরা শিখলাম, তাতে তো আমার লাভটা কি হলো, কি কাজে লাগবে? যেটা মেন কাজে লাগে, এটা একটু মুছে দিই, যেটা মেন কাজে লাগে সেটা হচ্ছে আমাদের তড়িৎ লেপন। খুব 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 ভাইটাল, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? কি কাজে লাগবে? তড়িৎ লেপন। এই তড়িৎ লেপনের কনসেপ্টটা কি? তড়িৎ লেপন, তড়িৎ লেপন কি? তড়িৎ লেপন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোনো সক্রিয় ধাতু আছে, ঠিক আছে, তো তার উপরে কম সক্রিয় কোনো ধাতুর একটা আস্তরণ ফেলে দেওয়া হবে। যেমন তোমাকে বলি, ধরো লোহার চামচ, লোহার চামচ, লোহার চামচে আমরা কি দেখি? সাধারণত লোহার কোনো বস্তুর উপর কি দেখি? রাস্ট দেখতে পাওয়া যায়, মানে যেটাকে মরচে বলে, মরচে দেখতে পাওয়া যায়। তো এই ঘটনাটা তো আমাদের সমস্যার একটা কারণ। এই ঘটনাটাকে যদি আমাকে প্রিভেন্ট করতে হয়, মানে আটকাতে হয়, তাহলে কি করব? ওর উপরে যদি একটা কম সক্রিয় ধাতুর একটা তড়িৎ লেপন করে দিতে পারি, তাহলে তো আমাদের সমস্যা মিটে যাবে। ঠিক এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা? মানে বিষয়টা হচ্ছে, কম সক্রিয় ধাতু মানে লোহার চামচের উপর কি দেবো? জিঙ্কের প্রলেপ দেব। কি প্রলেপ দেব? জিঙ্কের প্রলেপ দেব। তাহলে জিঙ্কের প্রলেপ দিলে আমার লোহার সঙ্গে তো বাতাসের সরাসরি টাচ হচ্ছে না, তাহলে বাতাসের জলীয় বাষ্প আসছে না। তাহলে এর ফলে কি হচ্ছে, জিঙ্ক যেটা অপেক্ষাকৃত লোহার থেকে কম সক্রিয় ধাতু, তার প্রলেপ যদি আমি লোহার উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু এই জিঙ্কের সঙ্গে অত পরিবেশের সঙ্গে জৈবের সঙ্গে অত কিছু, কারণ এটা কম সক্রিয় ধাতু। কিন্তু লোহা তো অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু, সক্রিয়তার সঙ্গে উপরের দিকে আছে জিঙ্কের থেকে। তাহলে কম সক্রিয় ধাতু যেগুলো, সে এছাড়াও আছে, জিঙ্ক ছাড়াও যেটা আমরা মেনলি কম সক্রিয় ধাতু কোনগুলো বলি? সোনা, রূপো। আমরা অনেক সময় বলে থাকি না যে সোনার জল ধরানো গয়না, মানে কি ভেতরে অন্য কোনো মেটেরিয়াল আছে, উপরে সোনার আস্তরণ দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বা ধরো প্ল্যাটিনামের আস্তরণ দিয়ে দেওয়া হয়। এখন দেখবে অনেক মহিলারাই, আমাদের মায়েরা, ঠিক আছে, বোনেরা, দিদিরা, এনারা পরে থাকেন, দেখবে মানে সে হার হোক, বালা হোক, দেখবে ওপরটা পুরো সোনার মতো গ্লেজি হয়ে যায়, ঠিক আছে? তো এটা কি? এটাকে বলে সোনার জল ধরানো, বা ওপরে সোনার একটা আস্তরণ ফেলে দেওয়া, ঠিক আছে? প্রসিডিওর কিন্তু এই আমাদের প্রসিডিওর, যে প্রসিডিওরে ওটা তড়িৎ লেপনের একটা প্রসিডিওর, সেটা আমরা আসবো, বুঝতে পারবে কিভাবে করা হয়, খুব ইজি প্রসিডিওর, ঠিক আছে? ধরো আমি বললাম একটা এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটাই দিলাম, ঠিক আছে? লোহার চামচের ওপর, আচ্ছা জিঙ্ক থাক, তামা নেই, লোহার, দেখো কি হচ্ছে, লোহার উপর তামার প্রলেপ। কি দিতে চাইছি? আমরা দিতে চাইছি লোহার ওপর তামার প্রলেপ, ঠিক আছে? তাহলে কি করতে হবে? দুটো তড়িৎদ্বার আছে, একটা ক্যাথোড আর একটা কি, একটা অ্যানোড। ক্যাথোডে কি নেব? লোহাকে নেব। আর অ্যানোডে কাকে নেব? অ্যানোডে তামাকে নেব। তার মানে বিষয়টা কি হচ্ছে, যে যার প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডে, যার ওপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোডে। মনে থাকবে, যার প্রলেপ দেবো, কার প্রলেপ দেবো? তামার প্রলেপ দেবো, তাকে কোথায়? অ্যানোডে। কার ওপর প্রলেপ দেবো? লোহার ওপর প্রলেপ দেবো, লোহাকে কোথায়? ক্যাথোডে। যার ওপর প্রলেপ দেবো, লোহার ওপর প্রলেপ দেবো, তাই লোহাকে ক্যাথোডে, আর যার প্রলেপ দেবো, তামার প্রলেপ দেবো, তাই তামাকে অ্যানোডে। ক্লিয়ার? এটা মনে থাকবে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার ধরো আমি বললাম লোহার ওপর, লোহাটা এক থাক,
লোহার উপর কার প্রলেপ? নিকেলের প্রলেপ। তাহলে কি করব? লোহার উপর কার উপর? লোহার উপর, তাহলে ক্যাথোডে কাকে নেবো? লোহা। আর নিকেলের প্রলেপ কার প্রলেপ দেবো? নিকেলের প্রলেপ দেবো, তাহলে নিকেল দেবো অ্যানোডে। ক্লিয়ার? বোঝা গেল? এখানে আর একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাকে ব্যবহার করব। কারণ আমরা তো আগেও দেখলাম একটা তড়িৎ বিশ্লেষ্য লাগছে, সেই তড়িৎ বিশ্লেষ্য আমরা কি ব্যবহার করব তড়িৎ বিশ্লেষ্য হিসাবে? বলা হয় যে যার প্রলেপ দেব, মানে অ্যানোডে আমি যাকে নেব, এখানে অ্যানোডে কি নিয়েছি? তামা নিয়েছি, এর কোনো সল্টকে নিয়ে নেব। ঠিক আছে, এর কোনো সল্টকে নিয়ে নেব তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। এখানে তামা আছে, তামা হলে কি হচ্ছে? কপার সালফেট CuSO4 কে নিয়ে নেব। এখানে কে আছে? নিকেল আছে, তাহলে নিকেল আছে মানে হচ্ছে নিকেল মানে NiSO4 নিয়ে নেব। ঠিক আছে, কি আছে? NiSO4, নিকেল সালফেট নিয়ে নেব আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। তড়িৎ বিশ্লেষ্য কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তড়িৎ বিশ্লেষ্য, কারণ তড়িৎ বিশ্লেষণের উপর ডিপেন্ড করছে আমাদের কিভাবে ভাঙছে, কি হবে তার প্রসিডিওর, সবকিছু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, যদি তোমাদের জানতে চায় তাহলে তো জানোই অলরেডি। তারও একবার দেখিয়ে দিচ্ছি। CuSO4 কে ভাঙলে Cu2+ SO4 2-, তো এই জিনিস তো এটা অলরেডি আমরা জানি। ঠিক আছে, আর যদি আরো ডিটেলসে যায় তাহলে কি হচ্ছে? আচ্ছা, ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া অলরেডি দেখে নিয়েছি, আর NiSO4 কে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কি হচ্ছে? NiSO4, তাহলে কি হচ্ছে? নিকেল সালফেট, তাই তো? NiSO4 নিকেল সালফেট, তাহলে কি হবে? এখানে Ni2+ SO4 2-। ক্লিয়ার? Ni2+ SO4 2-। ওকে, বোঝা গেছে? এবার ধরো তুমি কিছু একটার উপর, ধরো লোহার ওপরই ধরলাম, লোহার ওপর কি চাইছি, বা পিতলের উপর ধরো, বেটার, কারণ লোহার উপর ওটা দেওয়া হয় না। পিতলের উপর সোনার প্রলেপ, তাহলে ক্যাথোডে কি ব্যবহার করব আর অ্যানোডে কি ব্যবহার করব? ক্যাথোডে কাকে ব্যবহার করব? আচ্ছা, প্রলেপ কার দেব? সোনার, তাহলে সোনাকে অ্যানোডে রাখবো। আর কার দেব? পিতলের উপর সোনার, তাহলে পিতলকে কোথায় রাখবো? ক্যাথোডে রাখবো। পিতলকে কোথায় রাখবো? পিতলকে রাখবো ক্যাথোডে। ক্লিয়ার? এখানে কারো সমস্যা নেই। কিন্তু এখানে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম আরো সায়ানাইড, এখানে এইটাকে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে। বোঝা গেছে? পটাশিয়াম আরো সায়ানাইডকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস, ধরো আমি বললাম লোহার উপর রূপোর প্রলেপ, রূপার প্রলেপ, তাহলে লোহার উপর, তাহলে ক্যাথোডে আমি কাকে ব্যবহার করব? লোহার উপর, তাহলে লোহাকে রাখবো। আর অ্যানোডে কাকে রাখবো? যার প্রলেপ দেওয়া হবে। কার প্রলেপ দেওয়া হবে? রূপার প্রলেপ দেওয়া হবে, তাহলে রূপাকে রাখবো আমরা অ্যানোডে। ক্লিয়ার? আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে? এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নাম? এই নামটা মনে রাখবে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, আর্জেন্টো সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডকে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? বোঝা গেছে? এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দুটো কনসেপ্ট আছে,
যেটা প্রথম কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। তাহলে এই জায়গাটা বোঝা গেল তো, এই জায়গাটা দেখে কিন্তু শর্ট কোশ্চেন আসে প্রতি বছর পরীক্ষাতে, মাধ্যমিকের পরীক্ষা কিন্তু শর্ট কোশ্চেন আসেই আসে, তো এই জায়গাটা একদম স্কিপ করবে না, ঠিক আছে। আর নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে কি বললাম, ধাতু নিষ্কাশন, ঠিক আছে, কি বললাম, ধাতু নিষ্কাশন যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে প্রথমের দিকে আছে, তড়িৎ বিশ্লেষণের প্রথমের দিকে আছে যেগুলো, কোনগুলো, যেমন হচ্ছে এমজিও হবে, ঠিক আছে, এইগুলো, ঠিক আছে। তো ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে ওপরের দিকে শ্রেণীগুলো যেগুলো তীব্র ধনাত্মক, তারা কি তীব্র ধনাত্মক, ঠিক আছে। এইগুলোর জন্য কি করতে হয়, মানে এগুলোর থেকে যদি ধাতু নিষ্কাশন করতে হয়, তাহলে এর ধরো ক্লোরাইড আছে, সরাসরি তো এগুলো পাওয়া যায় না, এর ক্লোরাইড বা অক্সাইড, এইগুলোকে কি করা হয়, এই ক্লোরাইড বা অক্সাইড গুলোকে গলিয়ে ফেলা হয়। মানে আমি হাই ফ্লেম মানে হাই হিট দেব, ঠিক আছে, দিয়ে গলিয়ে ফেলবো। গলিয়ে ফেলার পরে কি হয়, এই ধাতুগুলো মানে এই ধাতুগুলো কোথা থেকে মুক্ত করতে পারবো, মানে এই ধাতুগুলো যখন আমরা গলিয়ে ফেলার ফলে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে এই ধাতুগুলোকে ক্যাথোড থেকে নিষ্কাশন করে নেব। কোত্থেকে? ক্যাথোড থেকে। ওই দেখেছিলাম তো যে আগেরটা যখন পড়লাম, যখন মানে সিইউ যে কি বলে ওটাকে, তড়িৎদ্বার দিয়ে যখন করলাম যে সিইউ আস্তরণটা মোটা হয়ে যাচ্ছে, সেম প্রসিডিওর কিন্তু এখানে ইউজ হবে, ঠিক আছে। আর একটা জিনিস হয় যে কপার বিশুদ্ধিকরণ, এটা মনে রাখবে, কপার বিশুদ্ধিকরণের জন্য, মানে যখন কপারকে আমরা নিই মানে বার করি, তো কপারের বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকে, কি বললাম, বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকে। তো এই অশুদ্ধিগুলোকে যদি আমরা পরিষ্কার করতে চাই, তাহলে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাতে আমাদের খুব সহজে কম খরচায় কিন্তু আমাদের কপারের বিশুদ্ধিকরণ এই বিষয়টা করা যেতে পারে। বোঝা গেল? তাহলে এই পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা কিন্তু আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? এরপরে আমরা এর শর্ট কোশ্চেন করবো, তাহলে আমাদের পুরো থিওরি প্লাস শর্ট কোশ্চেন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।